হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেক দিন পর ভিডিও আপলোড করলাম। অনেক দিন বলতে গেলে 1 বছরের চেয়ে বেশি তো হবেই। ভিডিওটা শুরু করলাম আমার ছেলের এটা হলো ওর 2 years old বার্থডেতে। ওর 2 বছর হয়েছিল। তখন আমি হেভিলি প্রেগনেন্ট ছিলাম। আমার সেকেন্ড চাইল্ড মানে আসার পালা ছিল। এটা আমার শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়িতে ওকে ছোট একটা পার্টি করেছিল ওর সাথে, প্লাস ওর স্কুলে আমরা গিয়ে পার্টি করেছিলাম ওর ক্লাসমেটদের সাথে। দেখতে দেখতে হোল্ডেন বড় হয়ে গেল। এই ফুটেজটা ছিল আমার আব্বু আম্মুকে পিক করতে যাবার সময়। আমার আব্বু আম্মু আমাকে ভিজিট করতে এসেছিল ইউএসএতে। আমার মেয়ে হবার আগে কিছুদিন আগে এসেছিল। আমার মেয়ের বার্থ হয়েছিল November 8, আমার প্যারেন্টস November 3 এসেছিল। ফান ফ্যাক্ট, ওই দিন আমার ছেলের বার্থডে ছিল, অ্যাকচুয়াল বার্থডে, আর আমার আব্বুর বার্থডে। আমার ছেলে আমার আব্বুর বার্থডে সেম ডেতে, November 3। আব্বু আমাকে এয়ারপোর্ট থেকে পিক করে ইমিডিয়েটলি চলে গিয়েছিলাম গ্রোসারি স্টোরে, যে অনেক কিছু বাজার করে বাসা নিয়ে যাব। আব্বু আম্মুর যা ভালো লাগে, ওনাদের পছন্দের মতো সবজি, মাছ, মাংস যা পাই সব কিনে নিয়ে গিয়েছিলাম ওই দিন। এই ভিডিওটা আসলে ওখানকার কিছু ফুটেজ যে আমি করেছিলাম ওটা মিক্স করে একটা আপলোড করব। জাস্ট একটা স্মল আপডেট অফ মাই লাইফ, হাউ ইজ ইট গোয়িং। এটা মেমফিস শহরে ছিল। এখানে অনেক বড় গ্রোসারি স্টোর আছে, প্লাস এখানে ইন্টারন্যাশনাল সব সবজি, মাছ, ফ্রুট সব কিছুই পাওয়া যায়। এই তো আমরা সবাই একসাথে। সময় এসে গিয়েছে, আমার ডেলিভারি দেওয়ার কথা ছিল ওই দিন। আসলে আমার ডিউ ডেট ছিল, আমি স্কেজুল করে ডেলিভারি দিচ্ছিলাম। আমি চেয়েছিলাম আমার আম্মু আব্বু থাকার সময় বেবিটা হয়ে যাক। দেখতে পাচ্ছেন আমার বাচ্চাটার চোখ দুটো ফুলো ফুলো, কপালটাও ফুলো। আসলে ওর ন্যাচারাল বার্থ হওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি ও স্টাক হয়েছিল আমার বার্থ ক্যানালে। প্রায় 2 hours স্টাক হয়েছিল। ডাক্তার পরে বলল যে সিজারিয়ান বার্থ করতে হবে, কারণ ন্যাচারাল এটা হবে না, হলে বেবির ব্রেন ড্যামেজ হতে পারে। আমরা ফুলি প্রিপেয়ার ছিলাম তখন ন্যাচারাল বার্থের জন্য, বাট হয়নি আনফর্চুনেটলি। আমাকে খুবই তাড়াতাড়ি দ্রুত 5-10 মিনিটের মধ্যে পেপার সাইন করে আমাকে নিয়ে গিয়েছে। খুবই ইজি একটা প্রসেস ছিল। ডাক্তার আর নার্সরা খুবই সুইট ছিল। জেসন, আমার হাজব্যান্ড, আমার আম্মু খুবই স্ট্রেস ছিল, বা সব কিছু ঠিকঠাক মতো হয়েছে। সো হসপিটাল তো ছোটো বাচ্চা মানে নিয়ে থাকা যায় না, নিষেধ। সো এই দিন আমার 2 দিন পরে হসপিটাল থাকার পরে আমার ছেলে হোলডেন হসপিটালে এসেছিল ফার্স্ট টাইম বেবিকে দেখার জন্য। আমি আসলে ওকে খুব খুব মিস করেছি। ওকে ছাড়া কখনো আমি থাকিনি। এই 2 রাতটা আমার জন্য পুরাই হেল ছিল। খুবই ওয়েট করছিলাম যে কবে আসবে, কখন দেখবো ওকে। ওর বাবা তো খুবই খুশি, মেয়ে হয়েছে তাই, দেখতেই পাচ্ছেন বাবার 2 চোখের মণি। এখানে ওর হিয়ারিং টেস্ট করানো হচ্ছিল।
বেবিরা বর্ন হওয়ার পর এখানে হিয়ারিং টেস্ট করে দেখার জন্য যে কানে শোনে কি না, কারণ কানে না শুনলে তো বাচ্চারা কথা বলে না। সো এটা জন্মের পরে ওরা টেস্ট করে নেয় যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর এটা যেদিন আমরা বাসায় চলে যাচ্ছিলাম, কার সিট ফিট করে বেবিকে ঢুকিয়েছিলাম কারে। আর এটা হলো পুশ গিফট। এখানে আসলে আমেরিকানরা অনেক কিছু ফেস্টিভিটি বানায়, আমার মনে হয় এটা ওরা বানিয়েছে যে বেবি হওয়ার পরে মারা যেহেতু অনেক কষ্ট করে পুশ করে বেবিদের বার্থ করায়, সো হাজব্যান্ডরা তাদেরকে একটা গিফট করে, পুশ গিফট করে। সো আমার জন্য হাজব্যান্ড একটা রিং আর কিছু ফ্লাওয়ার কিনেছিল। ছোটোবেলা আমার মেয়েকে দেখতে, ওর নাম হেইলি লুনা নাই, একেবারে আমার ছেলের মতোই। যে ওর ছবি যদি এখন কেউ দেখে ছোটোবেলার আর হোল্ডেনের ছোটোবেলার ছবি দেখে, কেউ বলতে পারবে না যে কোনটা হেইলি কোনটা হোল্ডেন। দেখতে দুইজন একদম আইডেন্টিক্যাল ছিল। আমার ছেলে মেয়ে, আমার খুব শখ ছিল যে ওরা খুবই ক্লোজ হবে, ভাই বোন খুব ভালোবাসা হবে, বাট যেহেতু ওদের এজ খুবই কাছাকাছি, খুব ঝগড়া করে, এখনই খুবই ঝগড়া করে। ওই দিন পার্কে গিয়েছিলাম আম্মু আব্বু বেবিদেরকে নিয়ে। হোল্ডেন ওই দিন ফার্স্ট টাইম স্লাইড থেকে একা স্লাইড থেকে নেমেছিল। খুবই প্রাউড ফিল করছিলাম আমরা। ওর বাবা তো কান্না করে দিয়েছিল যে আমার ছেলে দেখতে দেখতে কত বড় হয়ে গেল, যে স্লাইডে সে উঠতে চাইতো না, খুবই ভয় পাইতো, এখন একাই উঠে যায়। এটা ছিল বেবির ফার্স্ট বার্থ। আমার ব্যাথ। আমার আম্মু গোসল করাচ্ছিল। আমার আম্মু যতদিন ছিল এখানে, আম্মু সবসময় ওকে গোসল করিয়েছে। খুবই একটা ডিফিকাল্ট টাস্ক মনে হয় আমার কাছে। আমার খুব ভয় লাগে যদি কানে পানি ঢুকে যায় বা কত কিছুতে হতে পারে। সো আম থ্যাঙ্কফুল যে আমার আম্মু ওই সময়টা আমাকে কাছে ছিল, হেল্প করেছিল। এটা কিছু পিকচার, একটা ফ্রেন্ড আর ওর মেয়ে, আমরা দেখা করতে গিয়েছিলাম ওদের সাথে বেবি হওয়ার পরে। সো সবসময় যখন ওর সাথে দেখা করতে যায়, আমার ছেলের জন্য মেয়ের জন্য গিফট নিয়ে আসে। সো এটা আমার ছেলের জন্য কার নিয়ে এসেছিলো। আমার ছেলেটা দেখে খুবই খুশি। ওকে নিয়ে যায়নি, জাস্ট আমি আম্মু আর আমার হেলি আমরা গিয়েছিলাম, কারণ ও গেলে অনেক দুষ্টুমি করে, অনেক দৌড়াদৌড়ি করে, ম্যানেজ করতে পারবো না ছোটো বেবিকে নিয়ে। এই জন্য ওকে ওর বাবার সাথে বাসায় রেখে গিয়েছিলাম। বাট গিফট পেয়ে ও খুবই খুশি। সো আম গ্ল্যাড। বেবিরা যখন ছোট থাকে, ওদের সব এক্সপ্রেশন, মুভমেন্ট সব কিছুই পিকুলিয়ার, মানে খুবই লাভেবল থাকে। আর আমার মনে হয় যদি ভিডিও, পিকচার, ফুটেজ যতটুকু পারি করে নেওয়ার, কারণ এত তাড়াতাড়ি বড় হয়ে যায় মুহূর্তের মধ্যেই, যে যদি ওগুলা ক্যাপচার করে না রাখি, হারিয়ে গেলে খুবই মিস করব। সো আব্বু আম্মু থাকার সময়, আর তখন আমার আম্মুর বার্থডে ছিল। আমার আব্বুর বার্থডে November 3rd আর আমার আম্মুর বার্থডে December 1st। সো আম্মুকে সারপ্রাইজ দিয়েছিলাম ওই দিন আমরা। আম্মুর রুমে ছিল আমার মেয়ের সাথে, আর তখন আমরা কেক নিয়ে গিয়েছিলাম। আমার ছেলে তো কেক দেখে খুবই খুশি। ও বার্থডে কেক দেখলে গান গাইতে বা ক্যান্ডেলস ব্লো করতে খুবই পছন্দ করে। অ্যাকচুয়ালি আই থিঙ্ক সব বাচ্চারা এই জিনিসটা খুবই এনজয় করে, বার্থডে কেক বা ব্লোয়িং দ্য ক্যান্ডেলস। আমার মেয়েকে টামি টাইম করাচ্ছিলাম। এখানে খুবই সাজেস্ট করে বেবি হওয়ার পরে টামি টাইম করানোর জন্য। ওদের ঘাড়টা শক্ত হয়, যদি ওদের টামিটা নিচের দিকে রেখে ওদেরকে যদি বসানো যায় বা শোয়ানো যায়, সো উপরে তাকানোর জন্য ওরা ঘাড়টা সোজা করে, এটাকে টামি টাইম বলে। ওই দিন আমার শাশুড়ি শ্বশুর ভিজিট করেছিল, আমাদের বাসায় এসেছিল আমার আব্বুর সাথে দেখা করার জন্য। ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আমার বিয়ের পরে তাদের
মিটিং হয়েছিল ওই দিনটা। এরপরে আমার মেয়ে 1 মাস হবার পরে আমার শাশুড়ি একটা পার্টি থ্রো করেছিল। অ্যাকচুয়ালি এশিয়ান কালচারে বেবিদের 100 ডেজ যখন হয় খুবই বড় করে একটা সেলিব্রেশন করানো হয়, বাট আমার আব্বু আম্মু থাকার কারণে আমার শাশুড়ি বললো যে আমরা 1 মান্থে পার্টিটা করে ফেলি। সো আমার শাশুড়ির রেস্টুরেন্টে করা হয়েছিল। আমাদের ফ্রেন্ড প্লাস আমার দেবররা ছিল ওখানে, আমার হাজব্যান্ডের কাজিনরা। আমরা সবাই একসাথে খুবই এনজয় করেছি। আর লাস্টে গ্রুপ পিকচার নেওয়া হয়েছে সব গেস্ট, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সাথে। অ্যান্ড ইউজুয়ালি আমার শাশুড়ির রেস্টুরেন্টে পার্টি করলে আমরা রেস্টুরেন্টে ফুডই সার্ভ করি। ক্র্যাব লেগস ছিল, প্লাস শ্রিম্প, ক্রফিশ, ফ্রাইড চিকেন ছিল। মানে আমার শাশুড়ির রেস্টুরেন্টে যে আইটেম সেল করা হয় ওগুলো দিয়ে আমরা সেলিব্রেট করেছিলাম। ডেটা খুবই এনজয়েবল ছিল। এরপরে ভাবলাম মাম্মা আব্বু যেহেতু ইউএসএতে এসেছে তাদেরকে নিয়ে একটু এখানে সেখানে ঘুরিয়ে বেড়াই। তো 3 নাইট স্টের জন্য আমরা অ্যাটলান্টা জর্জিয়া গিয়েছিলাম। ওখানে অ্যাটলান্টা অ্যাকোয়ারিয়ামে নিয়ে গিয়েছিলাম মাম্মা আব্বুকে। হোলডেনও খুবই এনজয় করেছে। ওকে আসলে ছোটোবেলা একবার নিয়ে গিয়েছিলাম, বাট হি ওয়াজ টু স্মল, ওর অবশ্য মনে নেই বা এনজয় করতে পারেনি যতটা এবার এনজয় করেছে। অ্যাকচুয়ালি দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাকোয়ারিয়াম ইন দ্য ওয়ার্ল্ড। এই অ্যাকোয়ারিয়ামে লিভিং ওয়েল শার্ক আছে, যেটা খুবই ইউনিক। আর এই ওয়েল শার্ক ট্যাঙ্কের ভিতরে 3টে শার্ক একসাথে থাকে। সো এটা খুবই দেখার জন্য অনেক জায়গা থেকে মানুষ আসে। সো আম্মু আব্বুকে নিয়ে গিয়েছিলাম ওখানে। সবার জন্য যারা ডিসেবল বা হাঁটার সমস্যা ওদের জন্য হুইল চেয়ার আছে, ওরা প্রোভাইড করে। সো আমরা হুইল চেয়ার নিয়েছিলাম আব্বুর জন্য, কারণ আব্বুর আসলে বেশিক্ষণ হাঁটতে খুবই স্ট্রোকের পরে খুবই টায়ারসাম হয়ে যায়। এই জন্য হুইল চেয়ার সার্ভিসটা নিয়েছিলাম। আর এর পরের দিন আম্মুকে নিয়ে, হোলডেনকে নিয়ে আমরা সবাই মিলে জুতে গিয়েছিলাম, অ্যাটলান্টা জুতে। ওই দিন আব্বু আমাদের সাথে আসেনি, কারণ জুটা হলো পুরোটাই হাঁটাহাঁটি, যে আওয়ার্স অ্যান্ড আওয়ার্স। এখানকার জু অনেক বড় হয়, যে অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে হবে। এই জন্য আব্বু ভাবছিল যে আমার আসলে খুবই টায়ার্ড লাগছে। এর আগের দিন অ্যাকোয়ারিয়ামে প্লাস কোকাকোলা ফ্যাক্টরিতে গিয়েছিল, যে দিন আসতে চায়নি। আমি আব্বুকে বললাম যে আব্বু ওখানেও সেম হুইল চেয়ার সার্ভিস হবে, বাট উনি বললো যে বাট তোমাদের পুশ করতে হবে সব সময়, তোমরা নিজেরা এনজয় করতে পারবে না, তোমরাই যাও। আর প্লাস ওই দিন খুবই ঠান্ডা ছিল, শীতের সময়, তখন মনে হয় ডিসেম্বর বা জানুয়ারি, আই এম নট শিওর। সো অনেক ঠান্ডাই ছিল। সো আব্বু আসলে ঠান্ডাটা সহ্য করতে পারে না, বের করতে পারে না। তাই আব্বু ভাবলো যে আমি হোটেলে থাকি, রেস্ট নেই, তোমরা যাও। সো আমি, আম্মু, জেসন, হোলডেন আর হেলিকে নিয়ে আমরা এসেছি। অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, সকাল 9টার দিকে মনে হয় গিয়েছি। ঘোরাঘুরি করতে করতে 12টা 1টা বেজে গিয়েছিল। অনেক বড় জু, বাট অনেক এক্সিবিশন অ্যানিমাল আমরা দেখতে পারিনি, কারণ উইন্টার টাইমে যে অ্যানিমালগুলো গরম আবহাওয়ার, গরম ওয়েদারের, ওগুলো বের হয় না, ওদের এনক্লোজারে থাকে, ওখানে হিটার আছে, সবসময় গরম এয়ার ফ্লো করা হয়। সো ওরা আসলেই ঠান্ডাতে বের হয় না। সো জু কিপাররা ঢোকার আগে আমাদেরকে বলে দিয়েছিল যে ইনসাইড খুবই অনেক অ্যানিমালস দেখতেও না পারো। ও লুক এট দ্যাট লাইভ ফুটেজ অফ মাই এনিমি। আমার শত্রুর ভিডিও ফুটেজ দেখাচ্ছি এখন, জাস্ট জোকিং। এরপরে রাতে ডিনারে গিয়েছিলাম আমরা কোরিয়ান বারবিকিউতে। এটা একটা অল ইউ ক্যান ইট বারবিকিউ। একটা ফিক্সড প্রাইস পে করা হয়। এরপরে মেনু থেকে যত ধরনের মিট, চিকেন অর্ডার করা হয়, অ্যান্ড ইউ কুক ইট ইউর সেলফ। টেবিলের মাঝে তোমরা নিজেরাই করে নেয় জিনিসটা, আর যতক্ষণ পর্যন্ত পেট না ভরে তুমি খাবে, আনলিমিটেড। এটা হোটেলের রুমে ছিল। কিছু কিউট পিকচার বা ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম হেলির। তো এটা হোটেলের ভিতরের ভিডিও।
এটা ছিল হেলির 1 month ভিজিট। ওর কিছু ভ্যাকসিন দেওয়ার সময় ওকে নিয়ে গিয়েছিলাম, আর কিছু টেস্ট করানোর জন্য ওখানে নিয়ে গিয়ে হয়েছিল। আমার ছেলে যখন খায় অলওয়েজ আমার ডগসদের সাথে শেয়ার করে খায়। ও এক পিস খাবে, ওদের এক পিস দিবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। আমার আম্মু মনে হয় আমার মেয়ের সবচেয়ে বিগেস্ট ফ্যান। আর এরপর ক্রিসমাস ছিল, আর ক্রিসমাসের সময় আমি চাচ্ছিলাম যে দুজনের সাথে একটা ফটোশ্যুট করব, কিন্তু আমার ছেলেকে কোনো মতেই ওর সাথে বসাতে পারছিলাম না, মানে সে বসবেই না, কোনো পিকচার তুলবেই না। সো অনেক কিছু টেকনিক করে যা করতে হয় বাচ্চাদের সাথে ফোন উপরে উঠিয়ে কার্টুন দেখিয়ে সামহাও ওদের অ্যাটেনশন অন্যদিকে নিয়ে আমি কিছু পিকচার ক্লিক করেছিলাম। তারপর আম্মু আব্বুকে নিয়ে আমরা গিয়েছিলাম মেমফিসে। ওখানে ক্রিসমাস লাইটের একটা শো ছিল একটা পার্কে। তো ওখানে বললাম যে আম্মু চলো তোমাদেরকে এই লাইট শোটা নিয়ে দেখাই। খুবই এনজয়েবল ছিল। অবশ্য অ্যাজ ইউজুয়াল আমার আব্বু তেমনটা এনজয় করেনি আমার মনে হয়, বিকজ উইন্ডো খুলে দেখতে হয় লাইটগুলো, আর আমার আব্বুর কাছে তো সবসময় অনেক ঠান্ডা লাগে। সো অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার আমার মনে হয় আব্বু এটা দেখেনি ঠিক মতো বা এনজয় করেনি, বাট আমরা খুবই এনজয় করেছিলাম লাইট শোটা। প্রায় 15 মিনিটস ড্রাইভ করেছিলাম পার্কে, অ্যান্ড এভরি অ্যাঙ্গলে বা এভরি রাস্তার পাশে ওরা খুব সুন্দর লাইটিং শো করেছিল। এরপরের দিন ভাবছিলাম যে আব্বু আম্মু মানে বাইরে খেতে চাচ্ছিল না, তাদের জন্য রুমে অর্ডার করেছি হোটেলে। আর ভাবলাম যেহেতু আব্বু আম্মু আছে হোল্ডেন হেলিকে ওনাদের কাছে রেখে আমরা একটা ডেট নাইটে যাই। সো আমরা ডেট নাইটে গিয়েছিলাম আবার কোরিয়ান বারবিকিউ খেতে। আর এখানে কোনো ওয়েটার নেই, অটোমেটিক সার্ভিস, রোবট নিয়ে আসে খাবার। যাওয়ার সময় একটা রোড অ্যাক্সিডেন্টের পাশে দিয়ে যাচ্ছিলাম, তো আমার হাজব্যান্ড বলছিল যে নিড টু লিভ as soon as possible because dangerous zone. Down. Oh no.
Mama. Oh no, Holden. Really? Oh, really? জাস্ট এখানকার সেখানকার কিছু ফুটেজ ছিল ফোনের মাঝে, ভাবলাম ভিডিওতে দিয়ে দেই। আর এইসব ফুটেজগুলো ভিডিওতে দিলে কেউ না দেখলেও আমার নিজের কাছে রয়ে গেল, যে ওরা বড় হয়ে গেলেও আমার কাছে স্মৃতিটা থাকবে ভিডিওর মাঝে, যে আমার ছেলে মেয়ের ফুটেজ, ওদের বেবি টাইমের পিকচারগুলো। ছবিগুলো দেখলে আসলে একটা মেলানকলিং ফিলিংস চলে আসে। ভালো লাগে আবার খারাপ লাগে যে একটা ডাইভ ইনটু মেমোরি লাইন, বাট মিস করি ওই সময়টা, যে ভাবি আরেকটু এনজয় করতাম, আরেকটু গাল ধরে টিপে দিতাম। এখন তো বড় হয়ে গিয়েছে। নানা নানি নাই এর জন্য কান্না করো কান্না করো তুমি এসে পড়ো আবার এসে পড়ো আমার ভালো লাগে না বলো আমার ভালো লাগে না নানা নানি ছাড়া ভালো লাগে না এলে ভালো লাগে না আব্বু আম্মু চলে গিয়েছিল, খুবই আপসেট ছিল আমার মেয়ে, কারণ ওর জন্মের পর থেকে আমার আম্মুর কাছেই ছিল সব সময়। তো আম্মু চলে যাওয়ার পরে ও আমাকে চিনতেই পারছিল না, কারণ জাস্ট খাবার সময় আমার কাছে থাকতো, আর সারাদিন রাত আম্মুর কাছেই থাকতো। সো বেসিকলি আমার মনে হয় না যে ও জানে যে আমি ওর মা। তো আমার মা চলে যাওয়ার পরে শুধু আম্মুকে খুঁজতো। হেলি আমার ছেলেও দরজার পাশে গিয়ে শুধু নক করতো আর ডাকতো না 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 না, আবার কেউ দরজা খুলতো না। দুজনেই খুব একা হয়ে গিয়েছিল, কারণ আম্মু আব্বু থাকার সময় বাড়িটা ভরা ভরা লাগতো, চলে যাওয়ার পর একদম খালি খালি হয়ে গিয়েছিল। আসলে বাবা মা যে কী জিনিস, সেটা বাবা মার কাছ থেকে দূরে সরে গেলে আসলে বোঝা যায় যে কতটা ইম্পর্ট্যান্ট তারা লাইফে। আমার ছেলে হওয়ার পর আমি একদম একা ছিলাম, সাহায্য করার মতো কেউ ছিল না। আমার শাশুড়ি আসলে উনি ফুল টাইম জব করে, অ্যাজ ইন লাইক ওনার বিজনেস সব কিছু উনি এখানে ম্যানেজ করে। আমার শ্বশুর বিজনেস অন্য জায়গায় উনি ম্যানেজ করে। সো ওনারা খুবই বিজি, বলতে পারলে উইকলি 7 ডেজই ওনারা খুবই ব্যস্ত থাকে। সো সেরকম সাহায্য আমাকে করতে পারবে না চাইলেও, আর আমি ওনাদের কাছ থেকে দূরে থাকি। দূরে বলতে তখন থাকতাম। আর আব্বু আম্মু আসার পরে আমি আমার সেকেন্ড প্রেগন্যান্সির পরে খুবই এনজয় করেছি, বিকজ বাচ্চাদেরকে দুজনেই ওনারা দেখে রাখতো। আর রান্না করার আমার কোনো ধরনের ক্লান্ততা লাগতো না। সকালে দুপুরে নাস্তা আম্মুই প্রিপেয়ার করতাম, আমি ডিনারটা প্রিপেয়ার করতাম। অনেক কিছুতে হেল্প হয়েছে, বেডিং করানো থেকে ওদের খাওয়ানো, প্রিপেয়ার করানো, সব কিছুই আমার আম্মু ম্যানেজ করে দিয়েছে। সো ওনারা যখন ছিল তখন বুঝতে পারছি আসলে একটা ফ্যামিলি কাছে থাকলে, বাবা মা কাছে থাকলে যে কতটা হেল্প হয়। সেটা যাদের কাছে আছে আসলে তারা বুঝে না যে তারা কতটা লাকি, যে কতটা ভাগ্যবান যে তাদের বাবা মা তাদের কাছে আছে, তাদেরকে সাহায্য করতে পারছে, তাদের পাশে আছে, যে কোনো সমস্যা হলে, কোনো কিছু হলে একটা ডাক দিলেই তারা এসে পড়বে। আসলে আমি অনেক দূরে চলে এসেছি, আর তাদের সাথে সময় স্পেন্ড করলে খালি আমার মনে মনে আমি ভাবি আর কত ঘন্টা তাদের পাশে থাকতে পারবো, বা কত দিন কত মাস থাকতে পারবো ওনাদের পাশে। এসব চিন্তা করলে মন খারাপ হয়ে যায়, বা যতটুকু পারি সম্ভব হয় ওনাদের সাথে টাইম স্পেন্ড করতে চাই। আর আমি চাই যেন আমার ছেলে মেয়ে ওনাদের সাথে থাকুক, বড় হোক, চিনুক, যেন ওদের মনে থাকে বড় হলে যে আমার নানা নানি আমার পাশে ছিল আর আমাদেরকে অনেক ভালোবাসতো, বিকজ আমার বাবা মা আমার ছেলে মেয়েকে অনেক ভালোবাসে। আর আমাকে যতটুকু ভালোবাসে না কেন, আমার মেয়েকে মনে হয় আমার চেয়ে ডাবল ভালোবাসে। হেলি আসলে আমার আম্মুর অনেক বড় ফ্যান। এখনও ফোন করলে, ভিডিও কল দিলে হেলি আমার আম্মুর সাথে কথা বলে বা হাসাহাসি করে, গেমস খেলে, যেটা সে কারোর সাথে ফোন কথা বলে করে না। ইভেন আমার হাজব্যান্ড ফোন করলেও, বা আমি যখন বাসায় না থাকি আমি ফোন করলেও সে এরকম এনজয় করে না যতটা আমার আম্মু ফোন দিলে ও এনজয় করে।
শোনা, বড় হলে তুমি হেলি বড় হওয়ার পরে আস্তে আস্তে বড় হওয়ার পরে ওর ফিচারটাও চেঞ্জ হয়ে গিয়েছিল, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। She doesn't look as much as my son anymore. They look completely different. But baby face-টাতে ওরা একদম আইডেন্টিক্যাল ছিল। একটু ঘুম পাচ্ছে, আজ ঘুমাবে না, মামা ঘুমাবে না, 3টা বাজে, মামা ঘুমাবে না, মামা ঘুমাবে না, শুনেছি না, নুকি 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 মামার নুকি মা। Can you say mama? I'm bombarding you guys with the footage of my daughter. Can you say আমার mama? মেয়ের ফুটেজ দিয়ে সবাইকে পাগল করে দিচ্ছি। বাট এত কিউট কিউট ফুটেজগুলো ইনক্লুড না করে পারলাম না। Can you? Can you? চলে আসলাম চাইনিজ নিউ ইয়ারে, চাইনিজ নববর্ষতে। আমার শ্বশুর এসেছিল আমার বিজনেস ট্রিপের থেকে, অ্যান্ড অনেক মজার মজার খাবার রান্না করেছিল। উই হ্যাড সো মাচ ফান অ্যান্ড এভরিথিং ওয়াজ ডেলিশিয়াস। ওর ঘাড় সোজা হয়ে গেছিলো তখন, তাই ওর জন্য নতুন টয়েস কেনা হয়েছিল, সিটিং টয়েস। রান্না করার সময় ছেলে মেয়ে দুইটাই খুবই বিরক্ত করে, কোলে উঠতে চায়, সামথিং লাইক দ্যাট। সো ভাবলাম যে সিটিং টয়েতে ওকে বসালে ডিস্ট্র্যাক্টেড থাকবে অ্যান্ড আই ক্যান ডু আদার স্টাফ অ্যারাউন্ড দ্য হাউস। কারণ একটা বাচ্চা নিয়ে এমনি অনেক কঠিন হয়ে যায় রান্নাবাড়ি করা, 2টা বাচ্চা আনলে তো আরও কঠিন। কারণ হেলিকে তো আমি কোলে ধরে রাখতে পারবো না, যেহেতু ওর নেক তখন ওবলি ছিল। সো খুবই ডিফিকাল্ট হয়ে যেত আমার জন্য রান্না করার। এমনও হয়েছে যে আমি একদিন রান্না করেছি অনেক কিছু হাতে সময় নিয়ে, যখন হাজব্যান্ড বাসায় ছিল। ওই রান্নাটা 3-4 দিন খাওয়া হতো, ডিপ ফ্রোজেন করে রাখা বা ফ্রিজে রেখে রেখে। বাট এক খাবার কয়দিন খাওয়া যায়, ভালো তো লাগে না, কিন্তু কিছু করার নেই। আমার হাজব্যান্ড যখন যে দিন জবে যায় সেদিন বাসায় একা দুজনকে নিয়ে আমার রান্না করা অলমোস্ট ইম্পসিবল হয়ে যায়। আর এই সময় হতো কি যে অনেক বাইরে খাবার অর্ডার করতাম, যেহেতু রান্না করতে পারতাম না। বাচ্চা হওয়ার পরে যে ওয়েটটা গেইন করেছিলাম, এটা লুজ করার মানে খুবই টাফ হয়ে গিয়েছে। সেকেন্ড বেবি হওয়ার পরে তো আরও টাফ হয়ে গিয়েছে। ফার্স্ট অফ অল এখানে ডায়েট করতে মানা করে বেবি হওয়ার পরে, বিকজ ব্রেস্ট মিল্কটা ফ্লুটা কমে যায়, আর ওনারা চায় না যে মিল্কটা কমে যাক, 2 বছর পর্যন্ত বাচ্চারা যেন ব্রেস্ট মিল্ক খেতে পারে। আবার এরপরে হয়েছে যে বাইরে থেকে প্রচুর খাবার অর্ডার করতাম, এক্সারসাইজ করা হতো না। সো ওয়েটটা রয়ে গিয়েছিলো, প্লাস আমার মনে হয় আরও বেশি গেইন করা হয়েছে। এখন এক্সারসাইজ করছি, চেষ্টা করছি ওয়েটটা কমানোর জন্য, বিকজ আর কেউ বলুক না বলুক, বাংলাদেশে গেলে বাঙালি আন্টিরা, পাড়া প্রতিবেশীরা, নেইবাররা, মানে কেউ বাকি রাখে না বলার। দেখার আগে সবার আগে জিজ্ঞেস করে না যে হেই কেমন আছো, বা সবার আগে বলে যে কি মোটা হয়ে গিয়েছো। সো ওই টর্চার থেকে বাঁচার জন্য চেষ্টা করছি ওয়েটটা কমানোর জন্য। কিন্তু এন্ড অফ দ্য ডে আমার তেমন একটা কোনো রকম লাগে না, বা আমার হাজব্যান্ডও হি ডাজন্ট কেয়ার। বাট আমাদের চেয়ে বেশি মনে হয় আমাদের আশেপাশের মানুষ অনেক বেশি টেনশন আমাদেরকে নিয়ে, যে কেন এত স্বাস্থ্য হয়েছে বা কেন স্বাস্থ্য কমছে না। সো ওনাদেরকে খুশি করার জন্য আমি ইনশাল্লাহ স্বাস্থ্য কমানোর চেষ্টা করছি। আপনারা সবাই দোয়া করবেন যেন কমাতে পারি। আর অবশ্যই এটা নিয়ে ফানটা ঠাট্টা করছি, বাট স্বাস্থ্য কমানো দরকার, বিকজ হেলথের জন্য। আমার ফ্যামিলিতে এমন মানে খুবই কম মানুষ, যে 95% of people in my family have diabetes. সো আমারও ডায়াবেটিস মানে রোগটা হওয়ার খুবই চান্স আছে, প্রবাবিলিটি আছে 50% বেশি। আর আমার যখন প্রেগনেন্ট ছিলাম উইথ হেলি, আমার জেস্টেশনাল ডায়াবেটিস হয়েছিল। সো ওটার পরে চলে গিয়েছে বার্থ হওয়ার পরে হেলি, কিন্তু ডাক্তাররা বলে দিয়েছে যে আমার আসলে হাই চান্স আছে যেন ফিউচারে আমার ডায়াবেটিস হতেও পারে, বিকজ অফ মাই ফ্যামিলি হিস্টোরি। সো কোনো রিস্ক নিতে চাচ্ছি না। সো স্বাস্থ্য কমানো অবশ্যই দরকার, বিকজ হেভি ওয়েট থাকলে ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বেশি, প্লাস হাই কোলেস্টেরল। হাই কোলেস্টেরল হলে তো হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার চান্স অনেক বেশি থাকে।
সো আই ট্রাই টু লুজিং মাই ওয়েট। আমার কাজিন সাকিব, আমার চাচাতো ভাই, আমার ছোট চাচার ছেলে আমাদেরকে এখানে এসেছিল ভিজিট করতে। অনলি 6 to 7 days ছিল আমার মনে হয়, খুবই খুবই অল্প সময়ের জন্য। এত দূর থেকে আসলে আসলে এত অল্প সময় থাকলে ভালো লাগে না। ইচ্ছে ছিল যেন আরও বেশিক্ষণ থাকে, বাট ও পড়াশোনা করছে, হি ইজ ডুইং হিজ পিএইচডি, সো বেশি দিন থাকা সম্ভব ছিল না। বাট খুবই এনজয় করেছি। ও ফার্স্ট টাইম মিট করেছে আমার ছেলে মেয়ের সাথে। খুবই ভালো লেগেছে ও আসায়। ও চলে যাবার কিছুদিন পরে আমাদের ফ্লাইট ছিল, আমরাও আসলে ঘুরতে যাচ্ছিলাম বাংলাদেশে, কারণ আমার মেয়ে আমার আম্মুকে খুবই মিস করে, প্লাস আমার আব্বু আম্মু আমার বেবিদেরকে খুব মিস করে। সো চাচ্ছিলাম ওনাদের ওখানে গিয়ে অনেক দিন সময় কাটাতে, 5-6 মান্থস, যেন আমিও খুব টায়ার্ড ছিলাম বেবিদেরকে নিয়ে, যে ওখানে গেলে আমার একটু হেল্প হবে, ওরা একটু বড় হয়ে আসবে। সো যখন আমরা ব্যাক করব ওরা এত ছোট থাকবে না। দেখতেই পাচ্ছেন এখনই কি ঝগড়া, চুল ধরেছে, এই জন্য আমার ছেলে অনেক আপসেট, চুল ধরে টানছে আমার মেয়ে। ছোটবেলা থেকেই ঝগড়া শুরু। আসলে থ্যাংক ইউ সবাইকে এই ভিডিওতে দেখার জন্য। হোপফুলি আবার সুন একটা ভিডিও আপলোড করব। থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড এভরিওয়ান প্লিজ স্টে সেফ।